নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। 72 ঘন্টা সময়সীমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এর মধ্যে 24 ঘন্টা চলে গিয়েছে। কি করবেন হুমায়ুন? উনি যেটা বলেছিলেন নাকি ঠুসে দেবেন, আমি জানি না। আগামী 48 ঘন্টার মধ্যে কি পদক্ষেপ নেবেন? আমরা আজ সরাসরি কথা বলেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে। আজকে তার ইন্টারভিউ আপনারা শুনতে পাবেন। কিন্তু একদিকে শুভেন্দু অধিকারী যদি হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করেন, হুমায়ুন কবির কিন্তু স্পষ্টভাবে বলেছেন মুসলিমরা যদি আজকে যা ভোট দেন তার থেকে আরো বেশি পার্সেন্টেজ ভোট তারা তৃণমূল কংগ্রেসকেই দেবেন। সোজা কথা, সোজা স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। একদিকে হিন্দু ভোট, যারা হিন্দু ভোটার তারা ভোট বাক্স পর্যন্ত যায় না, ভোটদানের হার কম, মুসলিমদের ভোটদানের হার বেশি। এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন যদি হিন্দুদের ভোট শতাংশ বাড়ে, মুসলিমদের ভোট শতাংশ বাড়িয়ে আবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসবে। আপনারা শুনুন কি বললেন ঠিক হুমায়ুন। আপনি গতকাল হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে আপনি বুঝে নেবেন, তার 72 ঘন্টার মধ্যে আমরা দেখলাম 24 ঘন্টা চলে গেছে। তাই যে মুসলিম বিধায়করা আছেন, আপনারা কি কোনো পরিকল্পনা করেছেন যে আপনি যে বলছিলেন ঠুসে দেবেন, তার মানে কি? দেখুন, ও বিধানসভার বিরোধী দলনেতা। ওনার বিধানসভার ভেতরে বাইরে সব জায়গাতেই শাসক দলের সমালোচনা করা বা বিরোধিতা করা, শাসক দল কোনো ভুল করলে বা কোনো জায়গায় উন্নয়নের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকলে সেসব ব্যাপার নিয়ে বলার অধিকার ওনার আছে, উনি বলবেন, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু পার্টিকুলারলি উনি বিধানসভার বিরোধী দলনেতা হয়ে যেভাবে বিগত 3-4 মাস ধরে লক্ষ্য করছি, সব সময় মুসলিম কমিউনিটি তুলে মুসলিম জাতিকে উনি আক্রমণ করছেন। কখনো তিনি ওপেন দাঁড়িয়ে বলছেন আমি মুসলিমদের ভোটে এমএলএ না, আমি হিন্দুদের ভোটে এমএলএ। তো কি হয়েছে, উনি হিন্দুদের ভোটে এমএলএ। উনি যেমন এটা হচ্ছে তেমনি আমরাও মেজর পার্সেন্ট মুসলিম ভোটে এমএলএ। তাহলে আমারও যেমন এখানে ধর্মনিরপেক্ষতাকে সম্মান করা উচিত, বিধানসভার ডেকোরামকে এবং স্পিকার সাহেবকে মান্যতা দেওয়া উচিত, তেমনি লিডার অফ দা অপোজিশনেরও সেই একই নিয়ম। তিনি যদি গোটা মুসলিম সমাজের বিধায়কদের, মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করেন দিনের পর দিন, তাহলে তো আমাদেরকে বলতেই হবে। তাই আমরা বলেছি। আপনি যখন বলছেন যে উনি মুসলিম সমাজকে আক্রমণ করেন, অবধারিতভাবে যে কথাটা দেখবেন সবসময় উঠে আছে যে আপনিও সেটা করেছেন, আপনি ভাগীরথীর জলে 30% ভাসিয়ে দেবেন বলেছেন, এটাই সঙ্গে সঙ্গে কাউন্টার করা। সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি বলেছি, আমি কেন বলেছি, তার আগে আগে যোগী আদিত্যনাথকে নিয়েছে এই শুভেন্দুরা। সেখানে শক্তিপুর নামক জায়গায় প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ, যেটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে দপ্তর, সেই দপ্তরের সরকারি মাঠ, সেই মাঠের 50 মিটার দূরে শক্তিপুর থানা। সেখানে মাননীয় জেলা শাসক 17ই এপ্রিল রামনবমীর দিনে সেখানে একটা ছোটখাটো সমস্যা হয়েছিল, ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়েছিল। সেখানে 4-4টে থানা, শক্তিপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, 4টে থানা, যেখানে তখন এখন 163 হয়েছে, তখন ছিল 144। সেই 144 ধারা জারি করেছিল প্রবলেমের জন্য 17ই এপ্রিল 2024। তাহলে সেখানে 30 এপ্রিল সেখানকার বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহার হয়ে ইউপি থেকে মুখ্যমন্ত্রী আসলেন প্রচার করতে। আসতেই পারেন, তেনার অধিকার আছে ইলেকশন কমিশন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে। কিন্তু ওনারা বেছে বেছে যেখানে দাঙ্গা হলো, যেখানে সমস্যা তৈরি হলো, যেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলো, সেই জায়গাতেই 30 এপ্রিল যোগী আদিত্যনাথকে নিয়ে আসা হলো প্রতাপ সংঘ ফুটবল মাঠে। সেখানকার জেলা শাসক সেই মুখ্যমন্ত্রীকে হেলিকপ্টার নামার পারমিশন দিয়ে দিল, সভা করার পারমিশন দিল। সে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী বলছে, সমগ্র মুসলিম সমাজকে বলছে
যে যদি ইউপি হতো আমি এই সব মুসলিম যারা দাঙ্গা করছে তাদের উল্টো করে টাঙিয়ে সোজা করে দিতাম, 7 জনম আর দাঙ্গা করতো না। তাহলে তিনি যখন 30 এপ্রিল বলছে তার পরিপ্রেক্ষিতে 1 মে বলা হয়েছে, তো সেটা তো কেউ একবারও বলছেন না যে ইউপি থেকে এসে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজ আখ্যা দিচ্ছে, বাংলার মুসলমানদেরকে ইউপি হলে উল্টো করে টাঙিয়ে সিধা করব বলছে। আপনার কথা মতো আমি বুঝতে পারছি, আপনার কথা মতো যে এটা গণতন্ত্র বিরোধী বা সংবিধান বিরোধী, আপনি তো সেটাই বলতে চাইছেন যে যোগী আদিত্যনাথের কথা। সেটা যদি হয় তাহলে আপনি যে কথাটা বলেছেন সেটা কি সংবিধানের মধ্যে? আপনি 30%কে যে ভাসিয়ে দেবার কথা বলেছেন, মোটেই না। তিনি যখন বলেছেন আমার কমিউনিটিকে অ্যাটাক করেছেন একটা সাংবিধানিক সর্বোচ্চ পদে বসে, তিনি যদি তার রাজনৈতিক দলের স্বার্থে, তার ভোট ব্যাংক বাড়ানোর স্বার্থে তিনি যদি বলতে পারেন তিনি অসাংবিধানিক কাজ করছেন, আমাকেও তার কাউন্টার করতে গিয়ে হয়তো তাই করতে হয়েছে। কিন্তু সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কি আমরা তো দেখিনি কি ব্যবস্থা নিয়েছে? আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে না, বললেন না ব্যবস্থা নিয়েছে। ভালো করে খোঁজ নেন যে 1 তারিখে বলেছি, 2 তারিখে বিজেপির গোলক বিহারী ঘোষ বিজেপির মন্ডল সভাপতি শক্তিপুর এলাকার, সে কমপ্লেন করে 2 তারিখে সকালে। সেখানে 126/24 ডেটেড 2/5/24 আমার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে এফআইআর হয়েছে। তাহলে ব্যবস্থা নেয়নি? এফআইআর তো আমি বুঝলাম, কিন্তু বিজেপি যেটা বলছে যেখানে এফআইআরই একটা হয়েছে, তারপরে আপনাকে অ্যারেস্ট করেনি, যেখানে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অনাবশ্যক এফআইআর করে তাকে ডাকা হচ্ছে। অ্যারেস্ট করেছে না, তাকে ডাকা হচ্ছে, পুলিশ থেকে জেরা করা হচ্ছে, কিন্তু আপনার বিরুদ্ধে ডাকা হয়েছে, আমাকেও ডাকা হয়েছে। বিজেপিকে কি সব কথা জানাতে হবে? আমাকেও পুলিশ ডেকেছিল, আমাকেও পুলিশের যে আইও ছিল তার নাম নওশাদ, সাব ইন্সপেক্টর, সেই সময় যে ওসি ছিল বিশ্বজিৎ হালদার, সে ট্রান্সফার হয়ে গেছে, এখন ভগবানগোলার ওসি হয়েছে। তখন শক্তিপুর থানার ওসি ছিল বিশ্বজিৎ হালদার এবং সাব ইন্সপেক্টর নওশাদ, সে আমাকে থানাতে ডেকেছিল, জিজ্ঞাসাবাদ করেছে, তারপরে আমাকে বেল নিতে হয়েছে। তো ব্যবস্থা নাই নিয়ে কথা কোথা থেকে বিজেপি বলছে? বিজেপি কোনো গেঁজাখড়ে গল্প করবে, তার কথার উত্তর দিতে হবে আমাকে। আচ্ছা হুমায়ুন সাহেব, সেটা হচ্ছে দ্বিতীয় যেটা পোর্ট্রেট হচ্ছে, ধরুন যে এই সরকার যেটা বারবার করে বিজেপি বলে যে মুসলিমদের তোষণ করছে বিভিন্নভাবে, আপনি কিভাবে দেখেন? কারণ মুসলিমরাও দেখছি যে বারবার করে যদি ভোট ব্যাংকের এতে বলেন যে তৃণমূলকেই সমর্থন করছে, কেন? যেটা কংগ্রেস বা সিপিএম এর দিকে না গিয়ে বারবার করে তৃণমূলের দিকেই মুসলিমদের ভোট যাচ্ছে কেন? এই মুহূর্তে মমতা ব্যানার্জির মতো যোগ্য নেতৃত্ব যতক্ষণ আছে, মমতা ব্যানার্জি যেভাবে জিরে থেকে হিরে, শুধু মুসলিম না প্রত্যেকটা গরিব মানুষের জন্য যে ধরনের প্রায় 94টা বিভিন্ন রকম উন্নয়নমূলক স্কিম তিনি চালু করেছেন 2011 সালে বামপন্থ সরকারকে পরাজয় করার পর। মমতা বন্দ্যোপাধ্যায় 20 মে 2011 যখন মুখ্যমন্ত্রী হয়েছে তারপর থেকে, তাহলে তার মতো যোগ্য মুখ্যমন্ত্রী থাকতে মুসলিম জনতাই বা কেন বিকল্প ভাবতে যাবে? আর হিন্দু মেজরিটি মুখ্যমন্ত্রী তো হিন্দু, এই শুভেন্দু অধিকারী শুধু সনাতনী হিন্দু আর বলছে মুসলিম বিধায়ক, ওরা ক্ষমতায় আসলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে। তা ইউপিতে যোগী আদিত্যনাথ তো আছে, কটা মুসলিম এমএলএ কে চ্যাংদোলা করে রাস্তায় ফেলেছে। আসামেও তো মুসলিম এমএলএ আছে, সেখানকার হেমন্ত শর্মা। সেই ক্ষেত্রে আপনার মনে হয় না এটা অনেকটাই রাজনৈতিক ভাবে বলতে চাইছে কে? সে তো বলছে 26 সালে আসার পর। আরে 26 সালে আসবেও না, ও কোনো মুসলিমের গায়ে হাত দিতেও পারবে না, ওটা ওর নিজের টিআরপি বাড়ানোর জন্য বলছে। এটা হিন্দু ভোট কি আপনার মনে হয় কনসলিডেট করে যাচ্ছে? যেহেতু তৃণমূলের 100% হিন্দু ভোট কনসলিডেশন করবে, তাতে গত 2021-এ 200 দামামাবাজি ছিল, 200 কথা বলেছিল রাজ্য বিজেপির নেতারা। দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি ছিল, দিলীপ ঘোষকে 2015 সালের আগে
রাজ্যের মানুষ দিলীপ ঘোষ বলে কোনো লোক আছে সেটাই জানতো না। 2015 সালে ভারতের জনতা পার্টি বিজেপিকে দিলীপ ঘোষকে রাজ্যের সভাপতি করলো। তারপরে 16 সালে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ সহ মাত্র 3টে সিট জিতলো। তারপরে সে 19 সালে লোকসভায় 18টা সিট জিতলো তার নেতৃত্বে। 21 সালে তার নেতৃত্বে 77টা সিট জিতেছে। এবার আসুন না, 18 থেকে নেমে 24-এ 12-তে এসছে। এবার সামনে 2026-এ আসতে দিন। এই শুভেন্দু যত এইসব করবে তত মুসলিমরা আরো এককাট্টা হবে, মমতা ব্যানার্জির নেতৃত্বে ভোট দেবে। আর এই হিন্দু ভোটের 20% হিন্দু শুধু হিন্দু হিন্দু করবে, আর শুভেন্দুর পাল্লায় পড়ে বিজেপি পার্টিটা আরো রসাতলে যাবে। কিন্তু দেখুন, আপনি যেরকম এই আসনের ওঠার পড়া বলছেন, তেমনি যদি ধরেন 2001 সালে তৃণমূল কংগ্রেসের একটা হয়ে গিয়েছিল, কেউ ভাবতেই পারেনি যে তৃণমূল কংগ্রেস আবার এরকম ভাবে ক্ষমতায় ফিরে আসবে। ফলে রাজনীতিতে কার কখন ওঠা পড়া আজকে এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা আপনি যেটা বলছেন সেটা বিজেপি ক্ষেত্রে বিজেপির কোনো অস্তিত্ব বাংলায় ছিল না, সারা ভারতেই ছিল না। দুটো সাংসদ ছিল আজকে থেকে সেখানে তারা। তারপরে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে ধীরে ধীরে তারা ভারতবর্ষের ক্ষমতায় এসছে। 98 সালে 13 দিনের সরকার ছিল, তারপরে সরকার পড়ে গিয়েছিল, আবার তিনি স্বমহিমায় ক্ষমতায় এসেছিল। 5 বছর তিনি ক্ষমতা শাসন করেছিলেন। আজকে 3টে টার্ম নরেন্দ্র মোদীকে দেশের মানুষ বেছে নিয়েছে। না, নিশ্চয়ই বেছে নিয়েছে, আমরা তো সেটা অস্বীকার করি না। কেন মনে হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বেছে নেওয়ার পেছনে, আপনি তো এতদিনের জনপ্রতিনিধি, কেন মনে হয় নরেন্দ্র মোদীকে মানুষ কেন বাছছে? নরেন্দ্র মোদীর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 14 বছর মুখ্যমন্ত্রী থাকার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন 2014 সালে। তার আগে মনমোহন সিং এর নেতৃত্বে 2004 থেকে 14 ইউপিএ 1 ইউপিএ 2 সরকার চলেছে। তারপরে তারা গঠনমূলক বিরোধী আসনে বিরোধিতা করেছে বিজেপি দল। তাই কংগ্রেসকে যখন মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই বিজেপি তাদের কাছে অপশন ছিল, তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বকে মেনে নিয়েছে। 3টে টার্ম আসা মানে তো তার নিশ্চয়ই গুণ আছে, না হলে কি 3টে টার্ম আসে? তাকে তো প্রত্যাখ্যান করতে হবে। কি আমরা বলেছি যে তার গুণ নাই? মানুষ যাদের ভোট দিয়ে নির্বাচিত করে নিশ্চয়ই তাদের কোনো না কোনো দিক ভালো থাকে। মমতা ব্যানার্জি বারবার এমপি হয়েছে, 7 বারের এমপি হয়েছে, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে। তার কি কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে? সে তো মানুষের সার্টিফিকেটেই তিনি নির্বাচিত হয়েছে। একদমই। জনগণ না বললে কে আসবে? তৃণমূল কি 3বার ক্ষমতায় জনগণের আশীর্বাদ? আমি গায়ের জোরে বলি নরেন্দ্র মোদী খারাপ, কিন্তু মানুষ যখন মেজরিটি মানুষ যখন নরেন্দ্র মোদীকে 3বার প্রধানমন্ত্রীর আসনে বসার সুযোগ দিয়েছে, তাহলে নিশ্চয়ই তার কিছু ভালো গুণ আছে। একদমই। আচ্ছা, মুর্শিদাবাদ সম্পর্কে দুটো জিনিস যেটা সবসময় লোকে বলছে, একটা হচ্ছে অনুপ্রবেশ, যে সেটা আপনিও একবার পয়েন্ট আউট করেছিলেন যে অনুপ্রবেশ যে কিভাবে বাড়লো, এবং এবার ভোটার তালিকায় আমরা দেখলাম যে একদম জঙ্গি, তার নাম সাদাব, তার নাম পর্যন্ত এসছে এবং ভোট দিয়েছে। তাহলে এই অনুপ্রবেশ, হ্যাঁ বলুন। মুর্শিদাবাদ জেলায় আজকের দিনে 59 লাখ ভোটার, 0.001% কোথাও ত্রুটি থাকবে। এটা আপনিও পারবেন না পুরো নিট এন্ড ক্লিন বা স্বচ্ছতা বা 100% ঠিক রাখতে। কোথাও ভুয়ো ভোটার থাকবে, কোথাও নামের স্পেলিং ভুল থাকবে, কোথাও ডবল এপিক নাম্বার থাকবে, 2 জায়গায় নাম থাকবে। ওটা যদি আপনি পয়েন্টে নিয়ে আসেন, সংখ্যার তত্ত্বে নিয়ে আসেন, তাহলে দেখবেন 59 লাখ ভোটারের মধ্যে 59টা এরকম বেরাবে। তাহলে 0.001 ধরুন সেখানে বেরাতেই পারে। মানুষ মাত্রই চালাকি করবে, কোনো ভুল করবে, তার ব্যক্তিগত স্বার্থ দেখবে, তার ঊর্ধ্বে তো আপনিও নন, আমিও নই। আমরা তো যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তৃণমূলের এলাকার যারা জনপ্রতিনিধি তারা তাদের কার্ড পাইয়ে দিচ্ছে। ফলে যে প্রশ্নটা বারবার করে উঠছে যে দেশের নিরাপত্তা, ভোটার লিস্টে নাম থাকবে, সে যদি গরিব মানুষ হয় তাহলে সে আবাসন প্রকল্পের ঘরের আওতায় আসবে, সে সরকারের কোনো বেনিফিশিয়ারির নামে আসবে। এটা তো স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত তার নামটা ভোটার লিস্টে থাকবে, তার ভোটার আই কার্ড থাকবে, তার আধার কার্ড থাকবে, তার আইডেন্টি থাকবে, ততক্ষণ পর্যন্ত সে এখানকার নাগরিক।
না আপনি কিন্তু সে কথা যদি বলেন, ধরুন যখন এই কার্ডগুলো পায় একটা তো চেক এন্ড ব্যালেন্স আছে, তাহলে স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন, তার মানে আপনাকে তো আগেই বললাম প্রশাসন কারো ঊর্ধ্বে নয়, স্থানীয় পঞ্চায়েতও কারো ঊর্ধ্বে নয়, নিয়মের ঊর্ধ্বে নয়। কিন্তু আপনাকে বলছি 59 লাখ ভোটার, তার মধ্যে দেখা গেল 59টা ভুল আপনি পাবেন না বা কিন্তু 159টা পাবেন, সেটা কাজের মধ্যেই পড়ে। তা নিয়ে আপনি যতই সমালোচনা করেন, যতই তাদের বিরোধিতা করেন, এত নির্ভুল, একেবারে 100% নির্ভুল। আপনি তাহলে ধরুন তো, আমি তর্কের খাতিরে আমি ওটাকে 1% করে দিলাম। হ্যাঁ বলুন। 59 হ্যাঁ 59 ভোটার আসলো 59 লাখে, হ্যাঁ 5,900 ভোট ভুয়ো থাকলো বা ইয়ে থাকলো। আপনি এবার ওইটাকে যদি আমি বলি যে পোল হয় কত, ভোট পোল হয় হাইয়েস্ট 88, 85। আপনাদের হিন্দু কমিউনিটির লোকদের যেখানে বুথ আছে সেখানে দেখেন গা ভোটের দিনে পোল যেদিন হয় 60%, 62%, 65%-এর বেশি মুসলিম পোল এলাকায় হয় না। বেশি হয়, মুসলিম এলাকায় অনেক বেশি পোল, মুসলিম এলাকায় পোল হ্যাঁ। বেশি হয়। মুসলিম এলাকায় 82%, 85% পোল হয়। হ্যাঁ। তাহলেও তো 18% পোল হয় না। 82 যদি পোল হয়, 18%ও তো পোল হয় না। তাহলে সেই 18%টা আপনি আরো 8% ধরে দেন, 19% হলো, পোল হলো না। তাহলে সেটা নিয়ে তো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে আপনিও পারবেন না, আমিও পারবো না, ও না উপরওয়ালাও পারবে না। এইটা একটা দিক। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ এইসব জায়গায় ডেমোগ্রাফি পাল্টে গেছে অনুপ্রবেশের ফলে, এবং প্রচুর সংখ্যক মানুষকে। অনুপ্রবেশের ফলে না দাদা, আমরা মুর্শিদাবাদে বসবাস করি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে রোহিঙ্গাদের নামে বলা হচ্ছে, শুভেন্দু প্রায় বলে যে রোহিঙ্গারা এসে মুর্শিদাবাদ, মালদা, তারপরে কুচবিহার, আরো সব উত্তর দিনাজপুরের এদিকে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে যে কোথাও রোহিঙ্গা মুসলিমরা এখানে আসেনি, ভারতে আসেনি, বাংলায় আসেনি। তারা রোহিঙ্গারা এসছে বাংলাদেশে। আর আমাদের এখানে স্থানীয় মুসলমানদের সন্তান একটু, হিন্দুরা যেখানে একটা বা দুটোর বেশি সন্তান নেয় না, সেখানে এখনো 50% মুসলিম মায়েদের কারো 4টে, কারো 3টে, কারো 5টা সন্তান হয়। এখনো তারা ওই ডাক্তার দেখাতে যায় না, আর ডাক্তারের থিওরি মেনে ওই সিজার করতে যায় না। সিজার করা মানে তো দুটোর বেশি সুযোগ নাই। কাজেই এখনো 50% মুসলিম। এখনো তো এরকম ভারতবর্ষের আইন নাই যে একটা মা তার 4টে 5টা সন্তান নিতে পাবে না। আমরা নিজে, আমার মায়ের বাবার, আমরা 5 ভাই 3 বোন, 8 সন্তান। আজকে আমার একটা ছেলে একটা মেয়ে, আমার মেয়ের একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলের একটা মেয়ে। তো আমি সেই জায়গায় পৌঁছাতে পেরেছি। কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির এখনো অনেক লোক আছে যারা ওই আমাদের আগের মতো, আমার মা যেমন আমাদের 5টা সন্তান এবং 3টে মেয়ে, 5টা ছেলে, 8টা বিয়ে করেছিল, এখনো 50% মুসলিমের ঘরে এরকম আছে। আপনি সেইটাকে রোহিঙ্গা বানিয়ে দিলে, সেইটাকে অনুপ্রবেশ বানিয়ে দিলে কারো কিছু করার নাই। এরা স্থানীয়। এটা তো শুধু সেটা তো শুধু শুভেন্দুর নয়, 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ও পার্লামেন্টে বলেছিল যে এখানে অনুপ্রবেশ আছে সিপিএম এর আমলে, যেটা নিয়ে পার্লামেন্ট থেকে উনি বেরিয়ে এসেছিলেন। তো সেখানে এরকম নয় যে এটা শুভেন্দু বলছে, তার আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিপিএম এর আমলে যেটা। মমতা ব্যানার্জির কাছে সে তখন বিরোধী দলের নেতা হিসাবে তার মনে হয়েছিল যে হয়তো সেই মনে হওয়াটা কি ভুল ছিল? সেই মনে হওয়াটা ভুল ছিল? শুনেন, সেই ভুল ছিল না ঠিক ছিল এটা এক কথায় উত্তর হয় না। কখনো কোনো রাজনৈতিক নেতারা ভুল এবং ঠিককে মিশ্রণ করে তার দলের স্বার্থে বা তার দলকে উজ্জীবিত করার স্বার্থে বা দলকে ক্ষমতায় আনার স্বার্থে। এরকম নয়, এটা মমতা ব্যানার্জি বা তৃণমূল দিনের পর দিন ক্যাম্পেইন করেছে যে ওখান থেকে যারা এসছে সিপিএম রাজনৈতিক স্বার্থে তাদের প্রশ্রয় দিচ্ছে, একই জিনিস। এবং তৃণমূলের সিপিএম কি করেনি সেই সময় কোনো কিছু? না না, সেটাই তো বলা হচ্ছে, সিপিএম যেটা করেছিল তৃণমূল এখন সেটাই করছে, যে অনুপ্রবেশকারীদের নিজেদের ভোট ব্যাংক বানিয়েছে। বিরোধীদের কাজ কি? সেটা আন্দোলন করুক, বাধা দিক, প্রমাণ করে দিক
যে রোহিঙ্গা থেকে এসে কোথায় ভোটারের নাম তুলেছে, একজনের তার বাপের নাম থাকবে, তার দাদুর নাম থাকবে, তার ছেলে হলে তার ছেলে আর বাবার নাম থাকবে, সে কতদিন এখানে আছে, তার ঠাকুরদা এখানে আছে কিনা, তার গডফাদার এখানে আছে কিনা, সেটা যাচাই করলে, ইনকোয়ারি করলে, আইবি রিপোর্ট নিলেই তো প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এটা দেখি যে ধরুন এই যে জঙ্গি যোগ বা এটা তৃণমূলের বিরুদ্ধে বলা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিধানসভার ভেতরে বললেন আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারবেন, তো তারপরে উনি চিঠি লিখেছেন কিনা আমি এখনো জানি না, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কিনা। কিন্তু উল্টো দিকে আমরা যেটা দেখতে পারি যে পিএফআই তারা মুর্শিদাবাদের মাটিতে র্যালি করছে, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় তারা করতে পারেনি। সেটা আপনি কিভাবে দেখেন যে পিএফআই কে না পিএফআই যে যারা নিষিদ্ধ সংগঠন, পশ্চিমবঙ্গে র্যালি করা 4 থেকে 5 মাসের মধ্যে তাদের নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হয়, তারা ভারতবর্ষের কোনো জায়গায় র্যালি করতে পারেনি, এখানে করেছিল আর কংগ্রেস শাসিত রাজস্থানে করেছিল। এবার পিএফআই এর মঞ্চে তৃণমূলের বিধায়ক ছিল, তো যখন তৃণমূলের বিরুদ্ধে বলা হচ্ছে যে জঙ্গিদের প্রতি তারা সফট, পিএফআই কোন বিধায়ক ছিল? ফারাক্কার বিধায়ক ছিল। কবে পিএফআই র্যালি আপনি দেখুন কবে হয়েছে, পিএফআই এই ব্যান হওয়ার 2-3 বছর, এই 2-3 বছরের মধ্যে। যদি কেউ এই ধরনের অন্য কোন সংগঠনের তৃণমূলের এমএলএ হয়ে অন্য কোন সংগঠনের মিছিলে পা দেয় বা তাদের কোনো প্ররোচনামূলক কাজে ফাঁদে পা দেয়, নিশ্চয়ই দল সেটাকে তার বিরুদ্ধে করবে, এতদিনে তো কোনো শোকজ হয়নি, নতুন করে আর কি শোকজ হবে? যদি আপনারাও হয়তো নজরে আনেননি বা এটা কারো নেতৃত্বের নজর থেকে এড়িয়ে গিয়েছে, কিন্তু এটা বাঞ্ছনীয় না। কেউ যদি, আমি তৃণমূল যতক্ষণে আছি, যতক্ষণ করব, ততক্ষণ কোনো কংগ্রেসের মিছিলে, বিজেপির মিছিলে, আইএসএফ এর মিছিলে আমি কেন যাব? এটা তো একটা নিষিদ্ধ সংগঠন, অন্য সবকিছু ছেড়ে দিন তো। নিষিদ্ধ সংগঠনের যদি এই ধরনের কোনো করে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। সেটাই তো বলা হচ্ছে যে প্রশাসন সংখ্যালঘু হলে, মুসলিম হলে আর কি 2 রকমের আইন হয়ে দাঁড়াচ্ছে, তাদের বিরুদ্ধে নিচ্ছে না। দাদা এসব ঠিক না। আমি শুনেন, যেখানে বিধানসভার বাইরে গত ডিসেম্বর মাসে ওই 2000 যখন আরজিকর নিয়ে যখন আমি হেয়ার স্ট্রিট থানার মানে আমাদের বিধানসভার গেটের বাইরে প্রেস বিবৃতি দিলাম যে পরিষেবায় যদি এইভাবে ত্রুটি হয়, বিঘ্নিত হয়, তাহলে আমরাও আন্দোলন করব মানুষকে পরিষেবা পাই দেওয়ার জন্য, ডাক্তারকে বাধ্য করব মানুষকে পরিষেবা ফেরত দিতে। আমার এগেনস্টে কেস করে দিল বহরমপুর থানা। আমি কোথায় 200 কিলোমিটার দূরে কলকাতায় বললাম, হেয়ার স্ট্রিট থানা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো, এখানে লালবাজার আমার বিরুদ্ধে কেস স্টার্ট করতে বলতে পারতো, কিন্তু দেখা গেল যে বহরমপুর থানা আমার বিরুদ্ধে কেস করেছে। না, তখন আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তাকে পুলিশ মন্ত্রক দিতে হবে, উপমুখ্যমন্ত্রী চেয়েছিলেন, এখন কি সেটা আর বলেন না? আমি বারবার কেন বলবো? আমার তখন মনে হয়েছিল তাই আমি বলেছিলাম। আমি মনে হয়েছিল যে এটা হওয়া উচিত তাই বলেছিলাম। দলের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব সেটা মনে করেনি। এখনো কি আপনার সেটা মনে হয় না? হয় না এখনো কি আপনার সেটা স্ট্যান্ডে আপনি এক আছেন না নেই? স্ট্যান্ডের কিছু বিষয় না, আমি দল করি, দলের সর্বোচ্চ নেতৃত্বের আনুগত্য নিয়ে আমাদেরকে চলতে হয়, তাদের প্রতি আনুগত্য রাখতে হয় এবং তাদের কাছে আমি কোনো ডিমান্ড করতেই পারি, সেই ডিমান্ডটা যে মানবেন বা ফুলফিল হবেন সেটা তো দল মানেনি। দেখুন, দল তো মানেনি বোঝাই যাচ্ছে, কিন্তু আপনার কাছে কি এখনো সেই ডিমান্ডটা আপনি লালন করেন? কোনো ইস্যু জিয়ে রাখতে চাই না, আমি চাই সর্বোচ্চ নেতৃত্ব যেটা ভালো মনে করবে। আমি আমার মনে হয়েছিল তাই বলেছিলাম, সর্বোচ্চ নেতৃত্ব সেখানে আমাকে থেমে যেতে বলেছে, আমি থেমে আছি। সর্বোচ্চ নেতৃত্ব যখন যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে আমি মান্যতা দিতে বাধ্য। শেষ 2টো প্রশ্ন হুমায়ুন সাহেব। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে যে এখানে যখন বলা হয় যে এটা মুসলিম লীগ 2 সরকার, সেটা আপনি কিভাবে দেখেন? যেটা কি ভালো লাগে যে ঠিকই আছে যে কোনো মতেই এই ধরনের কথা বলার মতো কোনো ঘটনা মমতা ব্যানার্জি করেন না। মমতা ব্যানার্জিকে 30% মুসলিমরা ভোট দেয়। আগেই বললাম আপনাকে, একটা মুসলিম আপনারা ভোট কত শতাংশ পান? আপনারা
যদি আজকে মুসলিম ভোট কত 33%, পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট? 33। 33% জনতা, 33% জনতা ভোটারের ক্ষেত্রে 30%। 30, তার মধ্যে আপনারা 90% তৃণমূল পায়। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে শুধু 90টাকে ওটা 100 ধরতে হবে আপনাকে। কেন? আমি আপনাকে বলে দিচ্ছি, একটা 1000 হিন্দু বুথ, 1000 হিন্দু বুথ ভোটে পোলের দিনে ভোট পোল হয় 60 থেকে 65%, অর্থাৎ 600 থেকে 650। আর একই জায়গায় পাশের একটা মুসলিম বুথ 1000 ভোট থাকলে পোল হয় 8200 থেকে 8500। তাহলে আপনি সেখানে মুসলিমরা এত পোল পার্সেন্টেজ বাড়িয়েও মমতা ব্যানার্জি সরকারকে ভোট দিয়ে 3 বারের সরকার করেছে, আগামী দিনেও করবে। সেই তুলনায় আলাদা করে মুসলিমদের কোনো কিছুই অ্যাডভান্টেজ দেওয়া হয় না। এটা বিরোধীদের অপপ্রচার, এক শ্রেণীর উগ্র যারা হিন্দুত্ববাদের রাজনীতি করে তাদের অপপ্রচার। তাহলে সেক্ষেত্রে যদি হিন্দু ভোটটা ধরুন, মমতা ব্যানার্জির ভোটের প্রায় 70% ভোট হচ্ছে মুসলিম ভোট, যে ভোট উনি পান 60 to 70, তাহলে যেটা বারবার করে বলা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে হিন্দুরা কম ভোট দেয়, সেটা দেখা যাচ্ছে, এটা পরিসংখ্যান, এটা তো আর কিছু ব্যাপার না। আপনাকে রেজাল্টে দেখিয়ে দেবো আপনাকে। আমি সেটাই তো বললাম, আমি যেটা বলছি আপনি ভালো করে রেজাল্ট শিটটা বের করুন। আমি জানি সেটা হিন্দু নামগুলো পড়লেই তো বুঝতে পারবেন বুথের সেই গ্রামে। এটা তো পরিসংখ্যান। তাহলে এরকম কি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বা বিজেপি যেটা চেষ্টা করছে যে হিন্দু ভোটের কনসলিডেশন বা ভোট পার্সেন্টেজ যদি বাড়ে, সেক্ষেত্রে কোনো তৃণমূলের ভয় আছে, যেহেতু মুসলিম ভোটটাই অনেক বেশি পায়, হিন্দু ভোট কম পায়? শোনেন, আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জিও শুভেন্দু অধিকারীর থেকে অনেক বড় হিন্দু। মমতা ব্যানার্জির থেকে বেশি অতি বড় হিন্দু সাজতে যাচ্ছে তো শুভেন্দু। শুভেন্দুর বাবার নাম শিশির অধিকারী, আর মমতা ওর মায়ের নামও গায়ত্রী ভট্টাচার্য ছিল, ও নিজেই বলেছে এখন অধিকারী। কিন্তু দেখবেন মমতা ব্যানার্জির মানে বাবার নাম পরিমলেশ্বর ব্যানার্জি, আর ওনারও মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি। কাজেই যতই বলুক যে আমি হিন্দু ভোটটা টেনে নিয়ে চলে যাবো, ওই 20% হিন্দুর ভোট পাবে, তার বেশি পাবে না। হিন্দুদেরই তো বেশি কাজ করেন। আজকে ক্যাবিনেট দেখুন না, 40 জনের ক্যাবিনেট থাকলে 7টা আছে মুসলিম মন্ত্রী, বাকি সবই তো হিন্দু মন্ত্রী। ইম্পর্টেন্ট দপ্তর কাদের হাতে আছে? আপনাদের কি ব্যবহার করা হচ্ছে? কাদের হাতে আছে? যে এটা কি আপনার মনে হয় যে আপনারা ব্যবহৃত হচ্ছেন, যতটা আপনারা ভোট দেন সেই অনুযায়ী আপনাদের মর্যাদা পায়? আমার বলা যাবে না, কিন্তু প্রকৃতপক্ষে যেভাবে মুসলিমরা যেভাবে সরকারকে প্রতিষ্ঠিত করে রেখেছে, সেই তুলনায় মুসলিমদের পার্সেন্টেজ অনুযায়ী উনি মুখ্যমন্ত্রী কালকেই বলেছেন বিধানসভায় যে 30% ভোট, অথচ 79% হিন্দুকে টিকিট দেন। না, বলছে একসময় 2011 সালে যখন ক্ষমতায় আসে, তখন মুসলিম বিধায়কের সংখ্যা ছিল 67। আজকে তারপরে 2016 সালে হলো 57, আজকে 2021 সালে হয়েছে 42। মুসলিম অধিষ্ঠিত সিট আছে 84টা। আমি আপনাকে একবারে গুনে গুনে দেখিয়ে দেবো। মুসলিম মেজরিটি, মুসলিম বিধায়ক হওয়া উচিত, টিকিট পাওয়া উচিত 84টা। আজকে শুভেন্দু যদি হিন্দু হিন্দু করে চিৎকার করে, মুসলিমরা যেদিন বলবে যে আমরাও মুসলিম প্রতিনিধি পাঠাবো, মুসলিমকেই টিকিট দিতে হবে, মুসলিমই যে যোগ্য সে ভোটে দাঁড়াবে, সেই 84টা মুসলিম, আজ 42টা আছে তো ডবল, 84টা মুসলিম বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় যেতে পারে, মুসলিমরা যদি একটা হয়। না, আপনাকে মনে হচ্ছে আপনার কথা থেকে আপনার যেটা যে আপনারা ভোটে জেতাচ্ছেন সব 90%-এর উপর ভোট দিয়ে 100% আপনি বলছেন, সে জায়গায় মুসলিমরা ভালো দপ্তর পাচ্ছে না, ডিপ্রাইভ, যে আপনাদের ভোট ব্যাংক হিসেবেই থেকে যাচ্ছেন, সরকারকে আনছেন, তারপরে সেই মর্যাদা পাচ্ছেন। তো কারো কিছু যায় আসে না, আমার তো নিশ্চয়ই মনে হচ্ছে, আমি তো এটা দেখতে পাচ্ছি চাক্ষুষ, যে মুসলিমরা যেভাবে তাদের লাইফের ঝুঁকি নিয়ে ভোট পোলের দিনে 20টা 30টা ইয়ং ছেলে তারা
ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন না খেয়ে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি যেভাবে শতকরা 85%, 88%, 90% পোল করায়, একই জায়গায় একটা হিন্দু গ্রামে কিছু গন্ডগোল হোক আর না হোক কিছু মানুষ আছে তারা অ্যাবসেন্ট থাকে। এই আক্ষেপটাই কিসের জন্য অ্যাবসেন্ট থাকে তার দায়িত্ব আমি নিতে পারবো না। যেভাবে সরকারকে আপনারা সমর্থন করছেন, সরকারের থেকে মুসলিমরা সেই মান্যতা পাচ্ছে না, সেটাই আপনার আরো বেশি পাওয়া উচিত। হ্যাঁ। আপনি ভালো করে দেখুন যে ক্যাবিনেটে হোক আর যে কোনো চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে হোক, ডেভেলপমেন্টের যে অনেক চেয়ারম্যান গুলা রয়েছে, আপনি ক্যাবিনেটে আরো মনে করছেন আপনার মুসলিম মন্ত্রী নেওয়া উচিত? নিশ্চয়ই নেওয়া উচিত। আপনি বলুন তো যে যেখানে 30% ভোট, যে ভোট পোল হয় তার 90%, 85% যখন মমতা ব্যানার্জি ছাড়া তাদের কাছে কোনো বিকল্প তারা খোঁজেই না, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জির প্রতীককেই তারা ভোট দেয়, তাহলে সেই মমতা ব্যানার্জির গভর্নমেন্টে 30% না হোক, আপনি 40টা মন্ত্রী হলে 3 বারং 36, 3 তেরং 39, তো 3 তেরং 39 না করুক, 1/3 না করুক, অন্তত পক্ষে 10টা হওয়া তো উচিত, 11টা হওয়া তো উচিত 13 জায়গায়, কিন্তু আছে কটা? 7টা। আর আপনারা বলবেন মুসলিম তোষণ করছে, কোথায় মুসলিম তোষণ করেছে? শেষ প্রশ্ন, আপনি বলেছিলেন যে বাবরি মসজিদ হবে, সেটা কবে হবে? আর আপনি কি সিএম কে জানিয়েছেন যে, বলেছিলেন যে সিএম কে ডাকবেন? এখন জানানোর সময় তো না। 6 ডিসেম্বর 2025 সেখানে বাবরি মসজিদের যখন ভিত্তি স্থাপন করা হবে তখন মুখ্যমন্ত্রীকে সেখানে ইনভাইট করা হবে এবং আরো অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি যারা আছে, বিশেষ করে ওই মুম্বাই থেকে অনেক সেলিব্রিটি, তাদেরও নিয়ে আসা হবে এবং সৌদি আরব থেকে নামজাদা ইমামদেরও, মুসলিম সমাজের যারা নামজাদা কারি বা ইমাম বা মুফতি, তাদেরও আনা হবে। তাতে মনে হয় না যে 2026-এর ভোটটা পুরোটাই পোলারাইজড হয়ে যাবে? আপনাকে আমি ডাইরেক্ট বলছি, মুর্শিদাবাদ জেলায় 19টা সিট আছে মুসলিম মেজরিটি সিট, 19টা 22টার মধ্যে, এবং সেই 19টার ভিতরে 3টে সিট আবার রিজার্ভ আছে, শিডিউল কাস্টের জন্য রিজার্ভ। তাহলে সেই 3টে তো হিন্দু এমএলএ হবেই। শিডিউল কাস্ট আর মুসলিমদের মধ্যে কাস্টে পড়ে না। তাহলে সেখানে 19টা সিটের জায়গায় আমি আপনাকে বলে দিচ্ছি যে 3টে ছেড়ে দেন 22টার জায়গায়, তাহলে 3টে ছেড়ে দিলে কত থাকে? 19টা। 19টার মধ্যে 16টা মুসলিম এমএলএ আছে মুর্শিদাবাদে, 42টা গোটা রাজ্যে, আর এই মুহূর্তে তৃণমূলের 16টা মুসলিম এমএলএ আছে, 20টা এমএলএ আছে, তার ভিতরে 3টে শিডিউল কাস্ট, আশিস মার্জিদ, কানাই মন্ডল আর জীবন সাহা, আর একটা হিন্দু আছে অপূর্ব সরকার, 67% মুসলিম মেজরিটি সেখানে আছে অপূর্ব সরকার। হুমায়ুন বাবু, এটা তো শুধুমাত্র মুর্শিদাবাদে হবে না, এই মেরুকরণটা হলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে। এটা কি শুধু তো মেরুকরণ হলে যদি শুভেন্দুর ক্ষমতা থাকে, শুভেন্দু ওই তো ওদের হাইয়েস্ট তো 38%-এ গেছে। 2024-এও ভোটে আমরা 43 পয়েন্ট কত ভোট পেয়েছি, প্রায় 44-এর কাছাকাছি, ওরা 38 পয়েন্ট কত পেয়েছে, 39ই ধরো, তাহলে তো 5% ডিফারেন্স আছে। আর সেই 5%-এ ওরা যদি 2% বাড়াতে পারে হিন্দু ভোট, বা 3% বাড়াতে পারে, মুসলিমরা ওই 85টাকে আবার 90% পোল করে দিয়ে মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করবে। যতই চেষ্টা করুক বিজেপি এখানে সাকসেস হবে না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, কিন্তু একই সঙ্গে তারা কি শেষ পর্যন্ত ভোট ব্যাংক হিসাবেই রয়ে গেলেন। উনি দাবি জানিয়েছেন যে মুসলিমদের আরো বেশি সংখ্যায় মন্ত্রী করতে হবে, অন্তত কম করে হলেও 10 থেকে 11 জনকে মন্ত্রী করতে হবে সেখানে। কিন্তু যেভাবে মুসলিমরা এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াচ্ছেন, সেভাবে মুসলিমদের পাশে কিন্তু বা মুসলিমদের এগিয়ে আনার ক্ষেত্রে কিন্তু সরকারের সেই গাফিলতি কি ওনার চোখে পড়ছে, সেই আক্ষেপ কি ওনার মধ্যে দিয়ে ঝরে পড়লো না? তো একটা বিষয় পরিষ্কার, যে কথা ভরতপুরের বিধায়ক বললেন এবং উনি
2025 সালের শেষে যেটা বললেন যে ওখানে বাবরি মসজিদের উদ্বোধন করবেন এবং সারা পৃথিবী থেকে লোক নিয়ে আসবেন, অর্থাৎ ওনারাও চান যে এই মেরুকরণের আবহাওয়াতেই ভোট হোক। আপনাদের মন্তব্য আমাদের চ্যানেলে করবেন। কেমন লাগলো, আপনারা কি চান? আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।